বিন্দাস দিলীপ ঘোষ, তাতেই যথেষ্ট রাজনৈতিক চাপে পড়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ তার মেদিনীপুর আসন থেকে যখন তাকে দুর্গাপুরে পাঠানো হয়েছিল, তখন তিনি পরাজয়ের পর বলেছিলেন দলের অনুমতি না পেলেও তিনি রাজ্য জুড়ে ঘুরে বেড়াবেন। তিনি সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। সুকান্ত মজুমদার তাকে নিষেধ করেছিলেন, কিন্তু দিলীপ ঘোষ কোনো পাত্তা দেননি। তিনি রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, কখনো উত্তরবঙ্গে, কখনো দক্ষিণবঙ্গে, কখনো আবার অধিকারী গড়ে যেও তিনি তার প্রচার করছেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে তাকে দীঘার সমুদ্রে আবার সাঁতার কাটতেও দেখা যাচ্ছে। একেবারে বিন্দাস মুডে রয়েছেন দিলীপ ঘোষ। বরাবরই বিতর্কিত চরিত্রের এই নেতা, তার হাত ধরেই এ রাজ্যে বিজেপির প্রবেশ, এবং তারপরেই তিনি 18টি আসন লোকসভায় লাভ করেছিলেন, 77টি আসন বিধানসভায় লাভ করেছিলেন। কিন্তু দলে তাকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে বহিরাগত নেতাদের নিয়ে এসে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতা। বহিরাগত অর্থে যে অন্য রাজ্য থেকে নয়, অন্য রাজনৈতিক দল থেকে নিয়ে এসে, কারণ ভারতীয় জনতা পার্টি অন্য দল থেকে ভাঙিয়ে এর আগে বেশ কয়েকজনকেই রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন। তবে কেউ কেউ অসফল হয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মার মতো কংগ্রেস নেতাকে নিয়ে এসে তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত করতে পেরেছেন। অন্যদিক থেকে ভারতীয় জনতা পার্টি, তাদের কাছে যোগ্য নেতৃত্ব নেই, তাই তারা অন্য রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস থেকে ভাঙিয়ে বহু নেতাকে তাদের নেতৃত্বে নিয়ে এসেছেন, কাউকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন। যাক, সেসব কথা। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অত্যন্ত রাজনৈতিক চাপে রয়েছেন, কারণ যেভাবে লোকসভা নির্বাচনে তার চয়ন করা প্রার্থীরা পরাজিত হয়েছেন, এবং যেভাবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের তার জেতা আসন থেকে তাকে সরিয়েছেন, সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে টিকিট দিয়েছিলেন। দুটো আসনই ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছে। দুটো আসনই তাদের জেতা আসন ছিল, অর্থাৎ ছালও গেছে, কলাও গেছে। এখন শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরে চুপ ছিলেন, কিন্তু হঠাৎ দিলীপ ঘোষের যেভাবে রাজনৈতিক উত্থান হয়েছে, তাতেই যথেষ্ট রাজনৈতিক চাপে পড়েছেন। দিলীপ ঘোষকে দলের পক্ষ থেকে, অর্থাৎ রাজ্য বিজেপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, কিন্তু দিলীপ ঘোষ সঙ্গে অনুমতি ক্রমে তিনি কিন্তু রাজ্য জুড়ে প্রচার করছেন। ইতিমধ্যেই প্রায় 15 দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি তার প্রচার কর্মসূচি করছেন। তিনি বেশ কয়েকদিন ধরে নির্বাচনে পরাজয়ের পর সংবাদ মাধ্যমের কাছে বড় বড় কথা বলছিলেন, কিন্তু বর্তমানে সেই কথা তার বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে তিনি নীরব রয়েছেন, কিন্তু সংগঠনে সরব। সংগঠন অর্থাৎ তার আরএসএস এর পক্ষ থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, সেই জন্য তিনি রাজ্য জুড়ে কাজ করতে শুরু করেছেন। তাতেই যথেষ্ট রাজনৈতিক চাপ হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হঠাৎ করে ঝেড়ে মেরে উঠেছেন। গত কয়েকদিন তিনি চুপ ছিলেন, তিনি হঠাৎ করে আজকে চলে গেলেন একেবারে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টির উপনির্বাচনের প্রার্থীর প্রচার করতে। কারণ তার যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ দলকে যেভাবে তিনি ডুবিয়েছেন এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তার উপর আশাহত হয়েছেন, তাতে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। কারণ যেভাবে দলের অভ্যন্তর থেকে বিক্ষোভের সুর তার বিরুদ্ধে চড়া হচ্ছে, তাতে যথেষ্ট রাজনৈতিক চাপে পড়ারই কথা। অগ্নিমিত্রা পাল তার অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু অগ্নিমিত্রা পাল কয়েকদিন আগেই সেই বিরোধী দলনেতার ঘরে বসেই যেভাবে প্রার্থী চয়ন নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তাতেই কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কারণ তাকে হাতে করে নেতা তৈরি করেছেন এই অগ্নিমিত্রা পাল। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে বিখ্যাত, অর্থাৎ জামা কাপড় পোশাক পরিচ্ছদের তিনি তৈরি করে সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। সেই অগ্নিমিত্রা পালও কিন্তু তলায় তলায় বেশ সরব হয়েছেন। তাতেই কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপে এই শুভেন্দু অধিকারী পড়ে যাচ্ছেন। অর্থাৎ দিলীপ ঘোষকে যে কোনো মতেই থামানো যাচ্ছে না, এটা কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার বুঝতে পেরেছেন। কারণ শুভেন্দু অধিকারী যাদের নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী,
এবং যাদের ধরে তিনি রাজনীতি করেন সেই দিক থেকে একেবারে উল্টো পথে হেঁটে, অন্যদিকে দিলীপ ঘোষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং সাভারকরের ভাবমূর্তিকে সামনে নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা করেন। দুজনের রাজনৈতিক লড়াই কিন্তু একেবারে দুটো মেরুর। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিন্তু বেশ কয়েকদিন রাজনৈতিকভাবে চাপে রয়েছেন, কারণ যেভাবে তাদের প্রার্থীরা পরাজয়ের মুখে পড়েছেন তাতে চাপে পড়ারই কথা। সেই মতোই কিন্তু তিনি বেশ কয়েকদিন চুপ ছিলেন। তিনি কোথায় ছিলেন কিন্তু একেবারেই তার পাত্তা পাওয়া যাচ্ছিল না। মাঝে কয়েকদিন আগে একবার দক্ষিণ 24 পরগনায় গেছিলেন এবং আজকে তিনি গেছিলেন একেবারে উত্তরবঙ্গের রায়গঞ্জে রাজনৈতিক প্রচার করতে। অর্থাৎ যেভাবে দিলীপ ঘোষ তার নিজের গড়ে প্রবেশ করেছেন তাতে যথেষ্ট চাপে পড়ে গেছেন, কারণ এই পূর্ব মেদিনীপুরের দীঘা সম্মিলিত এলাকা থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াই শুরু, এবং সেই জায়গাতেই যেভাবে দিলীপ ঘোষ এই দীঘার সমুদ্রের সাঁতার কাটছেন এবং বিন্দাস মুডে রয়েছেন তাতেই যথেষ্ট চাপে রয়েছেন। কারণ শুভেন্দু অধিকারীর মনের ভেতর প্রবেশ করেছে বেশ কয়েকটি প্রশ্ন, যে দিলীপ ঘোষ দিল্লি থেকে ঘুরে এসে হঠাৎ কেন তিনি চুপ করে গেলেন? দলের কেন্দ্রীয় নেতৃত্ব কি তাকে আবার সভাপতি করার টোপ দিয়েছেন নাকি অন্য কিছু? তবে নির্বাচনে পরাজয়ের পর শুভেন্দু অধিকারী একবারই মাত্র দিল্লি গেছিলেন, তিনি খুব একটা যাচ্ছেন না। অর্থাৎ অমিত শাহের কথা বলতে চাইছি, তার কাছে তিনি যাচ্ছেন না, কারণ যথেষ্ট রাজনৈতিকভাবে কিন্তু কোণঠাসা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। যেভাবে দিলীপ ঘোষ তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তাতে আগামী দিন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। তিনি আশা করে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন, করে হিমন্ত বিশ্ব শর্মার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যেভাবে তার সংগঠন ভেঙে পড়েছে এবং যেভাবে লোকসভা নির্বাচনে তাদের পরাজয় হয়েছে এবং দলের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, দল যেভাবে ভাঙছে, তাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সংগঠনকে টিকিয়ে রাখাই অত্যন্ত রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ। সেই জায়গাতেই নতুন করে আরএসএস এর নির্দেশ অনুযায়ী পথে নেমেছেন দিলীপ ঘোষ। তিনি রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। তবে সুকান্ত মজুমদার মন্ত্রী হবার পর থেকে আর কোনো কথাই বলছেন না, কারণ তিনি সোনার হরিণ পেয়ে গেছেন। যেদিন থেকে এই সুকান্ত মজুমদার পায়ে হাত দিয়ে দিলীপ ঘোষের নমস্কার করেছেন তারপর থেকে কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপ কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর বাড়ছে। তারপরে যেভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে শুভেন্দু বিরোধীরা সোচ্চার হচ্ছেন তাতে কিন্তু রাজনৈতিক চাপ বাড়াটায় যথেষ্ট অস্বস্তির। এখন শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিকভাবে চাঙ্গা হবার চেষ্টা করছেন। যেভাবে তিনি আজকে রায়গঞ্জে প্রচার করলেন এবং স্বমহিমার ফেরার চেষ্টা করলেন, কিন্তু তিনি দেখতে পেলেন সভায় যে পরিমাণ লোক হয়েছে তাতে রায়গঞ্জ আসনটি তাদের দখলে তারা রাখতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট চাপে রয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক পতন হয়েছে, যেভাবে তিনি প্রার্থী চয়ন করে সমস্ত প্রার্থী হেরেছেন এবং যেভাবে দিলীপ ঘোষকে তিনি কোণঠাসা করার চেষ্টা করেছিলেন, দিলীপ ঘোষ তো কোণঠাসা হলেন না। পরাজয়ের পরে আমরা হয়তো ভেবেছিলাম যে দিলীপ ঘোষ একেবারে রাজনৈতিকভাবে চুপ করে যাবেন এবং তিনি আবার আরএসএস এ ফিরে সেই আরএসএস এর সংগঠনের কাজ করবেন। উল্টে তিনি কিন্তু যেভাবে রাজ্য জুড়ে প্রচার করতে শুরু করেছেন তাতে আরো অস্বস্তি শুভেন্দু অধিকারীর বাড়ছে। দিলীপ ঘোষ যেভাবে তিনি প্রচার বিভিন্ন জায়গাতে করছেন, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তিনি যখন গেলেন সেখানে পূর্ব মেদিনীপুরের যে জেলার নেতারা রয়েছেন, জেলা সভাপতি থেকে শুরু করে শুভেন্দু ঘনিষ্ঠ কাউকে তিনি ডাকলেন না, কিন্তু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের না ডেকেও যেভাবে দিলীপ ঘোষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একাত্ম হয়ে একেবারে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করলেন তাতে যথেষ্ট রাজনৈতিক চাপ শুভেন্দু অধিকারীর উপর বাড়ছে। যেভাবে ঘরও হারিয়েছেন, কুলও হারিয়েছেন, এরপরে শুভেন্দু অধিকারী কি করেন তার উপর তাকিয়ে আছে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে আমি আমার মতো করে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুভরাত্রি।